ছেলে বিয়ের প্রস্তাব দিল ঘড়ি ঠিক করতে করতে। যখন সে বলল, মা, সময় বলে দিচ্ছে আমাদের সম্পর্ক বদলানোর। আমি আর তোমাকে মা হিসেবে দেখতে পারি না। তোমাকে বিয়ে করে স্ত্রী হিসেবে পাশে রাখতে চাই। কি দাদার পুরনো ঘড়ি নষ্ট হয়েছিল, ছেলে মেকানিক্যাল কাজ জানে বলে ঠিক করছিল। আমি পাশে বসে দেখছিলাম কিভাবে তার হাত দক্ষতার সাথে ছোট পার্টসগুলো সাজাচ্ছে। ঘড়ির চাবি দিতে দিতে হঠাৎ সে থেমে আমার দিকে তাকাল। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। ঘড়ির টিকটিক শব্দ আমার হৃদস্পন্দনের সাথে মিশে গেল। সময় যেন থেমে গেল সেই মুহূর্তে। আমার মাতৃহৃদয় কেঁপে উঠল এই অসম্ভব প্রস্তাবে। নিজের সন্তান কিভাবে এমন চিন্তা করতে পারে? মা-ছেলের পবিত্র সম্পর্ক কি এভাবে কলুষিত হতে পারে? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালিনী দাশগুপ্ত। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম সুমন্ত দাশগুপ্ত, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর অঞ্জলি। অভিজিৎ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। অঞ্জলি ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি যা বলতে যাচ্ছি সেটা হয়তো অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হবে। কিন্তু এটাই সত্য, আমার জীবনের সবচেয়ে রহস্যময় ঘটনা। গত বছরের শীতকালে আমাদের পারিবারিক বাড়িতে ঘটে যাওয়া অঘটনটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সেদিন সন্ধ্যায় অভিজিৎ আমার স্বামীর দাদার পুরনো ঘড়িটা ঠিক করতে বসেছিল। সে ছোটবেলা থেকেই যান্ত্রিক জিনিসের প্রতি আগ্রহী ছিল। স্কুলে পড়ার সময় থেকেই সে ছোটখাটো ইলেকট্রনিক্স মেরামত করত। বিভিন্ন পুরনো জিনিসপত্র খুলে এমনভাবে দেখত যেন তার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। সেদিন তার দাদার পুরনো পকেট ঘড়িটা নিয়ে বসেছিল। আমি পাশে বসেছিলাম, চায়ের কাপ হাতে নিয়ে। ঘড়িটা প্রায় ৬০ বছরের পুরনো, আমার শ্বশুরের বাবার ব্যবহার করা। সিলভার কেসিং আর সোনালি ডায়াল, পুরনো ব্রিটিশ ডিজাইন। অভিজিৎ খুব যত্ন করে খুলছিল সেটা, কারণ এটা আমাদের পরিবারের একটা ঐতিহ্যবাহী সম্পদ। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম কিভাবে সে সেই ক্ষুদ্র যন্ত্রাংশগুলো পরিচালনা করছে। মা, এই ঘড়িটার ভেতরে অদ্ভুত কিছু আছে, সে বলল, চশমার ফাঁক দিয়ে উকি মেরে। আমি একটু ঝুঁকে দেখলাম কি অদ্ভুত জিনিস বোঝার চেষ্টা করে। কি দেখতে পাচ্ছ? আমি জিজ্ঞেস করলাম। এই দেখো, সে বলল, মাইক্রোস্কোপিক স্ক্রুটা নিজের আঙুলে ধরে। এর ভেতরে লেখা আছে, তবে অতি ক্ষুদ্র অক্ষরে কি। আমি আরও ঝুঁকে দেখার চেষ্টা করলাম। সত্যিই ওটার মধ্যে কিছু লেখা আছে, কিন্তু অতি ক্ষুদ্র বলে পড়া যাচ্ছিল না। এই দেখো, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। এই ধরনের ঘড়িতে প্রায় গোপন বার্তা লেখা থাকত, সে বলল উত্তেজিত গলায়। তোমার দাদুর দাদু সেই সময়ে লন্ডনে ছিলেন, তাই না? আমি জিজ্ঞেস করলাম। অভিজিৎ মাথা নাড়ল। হ্যাঁ, তিনি একটা গোপন মিশনে যোগ দিয়েছিলেন। কিন্তু আমাদের পরিবারে কেউ কখনো এ সম্পর্কে বিস্তারিত বলেনি গিয়ে। আমি অবাক হয়ে গেলাম। এই তথ্য আমি আগে জানতাম না। সুমন্ত আমাকে কখনো বলেনি যে তার পরিদাদা কোনো গোপন মিশনে যুক্ত ছিলেন। তারা শুধু বলতেন যে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডে বাণিজ্য করতেন। কোনো মিশন? তোমার বাবা কখনো আমাকে এ সম্পর্কে কিছু বলেনি গিয়ে, আমি বললাম। কারণ বাবাও জানেন না। আমি দাদুর ডায়েরি খুঁজে পেয়েছিলাম গত বছর যখন আমরা আলমারি ঠিক করছিলাম। সেখানে লেখা ছিল, তবে সামান্য কয়েকটা পৃষ্ঠা। আমি সেগুলো পড়েছিলাম, তারপর আবার লুকিয়ে রেখেছিলাম। আমি বিস্মিত হলাম। কেন আমাদের কাউকে বলনি? অভিজিৎ ঘড়ির দিকে মনোযোগ দিয়ে বলল, কারণ আমি আরও বেশি জানতে চাই। ডায়েরিতে সম্পূর্ণ কাহিনী নেই, শুধু ইঙ্গিত আছে যে দাদুর দাদা একটা গোপন কোড রেখে গেছেন, যা পরিবারের কারো জীবন বিপন্ন করতে পারে। আমি চমকে উঠলাম। এমন একটা রহস্য আমাদের পারিবারিক ইতিহাসে লুকিয়েছিল। কিভাবে এটা এতদিন ঢাকা থাকল? আমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করার কথা ভাবলাম, কিন্তু তিনি গত বছরই চলে গেছেন, তার আগে কিছু বলে যাননি। হঠাৎ অভিজিৎ উত্তেজিত হয়ে বলল, মা, এই দেখো, সে আমাকে ঘড়ির ব্যাক কভারের ভেতরের দিকটা দেখাল। সেখানে ক্ষুদ্র অক্ষরে কিছু অঙ্ক লেখা, এবং একটা ম্যাপের মতো কিছু আঁকা। এই দেখো, এটা একটা লোকেশন, কোনো জায়গার স্থানাঙ্ক। আমি গভীর আগ্রহে সেই অঙ্কগুলো দেখছিলাম। তখন অভিজিৎ হঠাৎ ঘড়ির চাবি দিতে শুরু করল। সে মাথা নাড়ল, মা, সময় বলে দিচ্ছে আমাদের সম্পর্ক বদলানোর। আমি আর তোমাকে মা হিসেবে দেখতে পারি না।
তোমাকে বিয়ে করে স্ত্রী হিসেবে পাশে রাখতে চাই। আমার বুক ধক করে উঠল। কি বলছে সে? আমি স্তব্ধ হয়ে গেলাম, তার কথা বিশ্বাস করতে পারছিলাম না। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। ঘড়ির টিকটিক শব্দ আমার হৃদস্পন্দনের সাথে মিশে গেল। সময় যেন থেমে গেল সেই মুহূর্তে। আমার মাটি হৃদয় কেঁপে উঠল এই অসম্ভব প্রস্তাবে। নিজের সন্তান কিভাবে এমন চিন্তা করতে পারে? মাছেলের পবিত্র সম্পর্ক কি এভাবে কলুষিত হতে পারে? কি বলছো তুমি? আমি প্রায় চিৎকার করে উঠলাম। তুমি কি পাগল হয়ে গেছ? আমি রাগে বিস্ময়ে কাঁপছিলাম। অভিজিৎ পলক না ফেলে আমার দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হাসি ফুটে উঠল তার মুখে। সে নিচু গলায় বলল, মা, আমি মা বলছি না। আমি বলছি, ঘড়িতে লেখা সংকেতগুলো বলে দিচ্ছে আমাদের সম্পর্ক বদলাতে। আমি আর তোমাকে শুধু মা হিসেবে দেখতে পারছি না, তোমাকে সহযোদ্ধা হিসেবে দেখছি এখন। এই গোপন সন্ধানে, এই ঐতিহাসিক অনুসন্ধানে আমি বুঝতে পারলাম সেই মুহূর্তে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি গভীর শ্বাস নিলাম। আমার বুকের ভার কমে গেল। তুমি এভাবে কথা বলো না, আমি মাথা নাড়লাম। আমি মনে করেছিলাম আমি জানি তুমি কি মনে করেছিলে, সে বলল, এবার স্পষ্টভাবে হেসে। কিন্তু মা, আমি সত্যিই সীমানা পেরোতে চাই। আজ অবধি তুমি আমার মা, আমার অভিভাবক। কিন্তু এই রহস্য উদ্ধারে আমাদের সমান সমান লড়াই করতে হবে। তুমি আর আমি দুজনেই রহস্য অনুসন্ধানকারী, দুজনেই সাহসী অ্যাডভেঞ্চারার। আমাদের পূর্বপুরুষের গোপন ইতিহাস উদ্ঘাটন করতে হবে আমাদের আমার অস্বস্তি কেটে গেল, কিন্তু এক নতুন উদ্বেগ আমাকে গ্রাস করল। কিন্তু তুমি বললে না, এই রহস্য পরিবারের কারো জীবন বিপন্ন করতে পারে? অভিজিৎ হাত বাড়িয়ে ঘড়িটা আবার নিল। হ্যাঁ, ডায়েরিতে এমনই লেখা ছিল। কিন্তু মা, সেটা প্রায় ৮০ বছর আগের কথা। আজকের বাস্তবতা ভিন্ন। যদি আমরা এই রহস্য উদ্ঘাটন করতে পারি, হয়তো আমাদের পরিবারের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ ফিরে পাব। আর কে জানে, হয়তো কোনো গুপ্তধনও। আমি কিছুক্ষণ চিন্তা করলাম। অভিজিৎ কখনো এমন উত্তেজিত হয়ে কথা বলত না। আমি তার চোখে দেখতে পাচ্ছিলাম সেই আবেগ, সেই অনুসন্ধিৎসা যা একজন সত্যিকারের অন্বেষককে চালিত করে। ঠিক আছে, আমি শেষে বললাম। তোমার বাবাকে কিছু না বলেই আমরা শুরু করব এই অনুসন্ধান। তবে কোনো বিপদ দেখা দিলে আমরা থেমে যাব এবং সবাইকে সব কিছু বলব। বুঝেছ? অভিজিৎ আনন্দে লাফিয়ে উঠল। ধন্যবাদ, মা। আমি জানতাম তুমি সাহসী, আমি জানতাম তুমি বুঝবে। এভাবেই আমাদের রহস্যময় যাত্রা শুরু হল। পরদিন সকালে সুমন্ত অফিসে চলে যাবার পর আমরা দুজন সেই ঘড়ির মধ্যে লেখা সংকেতগুলো নিয়ে আলোচনা করতে বসলাম। অভিজিৎ একটা ছোট্ট নোটবুকে পুরো সমীকরণ টুকে নিয়েছিল। এই স্থানাঙ্কগুলো কোন জায়গার? আমি জিজ্ঞেস করলাম। আমি গুগল ম্যাপে সার্চ করেছি। এটা কলকাতার একটা পুরনো জায়গা, সাউথ পার্ক স্ট্রিট সেমেটারির কাছে। অদ্ভুত ব্যাপার হল, সেটা আমাদের পুরনো পারিবারিক বাড়ির খুব কাছে, যেটা এখন আর নেই। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, তোমার বাবার ঠাকুরদাদার বাড়ি ছিল সেখানে। পরে সেটা বিক্রি করে দেওয়া হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তোমার পূর্বপুরুষেরা সেখানেই থাকতেন। আচ্ছা, কবে আমরা যাব সেখানে? আজই, অভিজিৎ দৃঢ়তার সাথে বলল। বাবা আজ লেট করে ফিরবেন, ক্লায়েন্টের সাথে ডিনার আছে। আমরা বিকেলে বেরিয়ে সন্ধ্যায় ফিরে আসতে পারি। আমি কিছুটা দ্বিধা করলাম। তোমার বোন স্কুল থেকে ফিরবে ৪টায়। তাকেও নিয়ে যাব। অঞ্জলিকে রহস্য পছন্দ। সে হয়তো সাহায্য করতে পারবে। আমি রাজি হলাম। দুপুরের খাবার খাওয়ার পর অভিজিৎ কম্পিউটারে বসে আরও গবেষণা করতে লাগল। সেই সময়টায় আমি বাড়ির কাজ সেরে নিলাম, যাতে বিকেলে বেরোতে অসুবিধা না হয়। মা, আরও কিছু পেয়েছি, অভিজিৎ চেঁচিয়ে বলল। আমি রান্নাঘর থেকে বেরিয়ে তার কাছে গেলাম। কি পেয়েছ? দাদুর পাসওয়ার্ড ক্র্যাক করেছি। তার পুরনো ল্যাপটপে একটা ফোল্ডার ছিল, পাসওয়ার্ড দিয়ে লক করা। ঘড়ি থেকে পাওয়া সংখ্যাগুলো ব্যবহার করে আমি সেটা খুলেছি। আমি অবাক হয়ে গেলাম। তুমি তোমার দাদুর ল্যাপটপ হ্যাক করেছ? সেটা ঠিক হয়নি, অভিজিৎ। মা, তিনি আমাদের জন্যই এসব রেখে গেছেন। দাদুর ল্যাপটপে অনেক ফাইল আছে, তার গবেষণার নোট, ডায়েরি, সবকিছু। মনে হচ্ছে তিনি এই রহস্য উদ্ঘাটন করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। সে আমাকে স্ক্রিন দেখাল। সেখানে অনেকগুলো ফাইল, ছবি আর পুরনো নথি। এখানে আছে সে বলল, একটা জীর্ণ ছবির দিকে ইঙ্গিত করে।
এই লোকটা, এনার নাম রঘুনাথ দাশগুপ্ত, আমাদের পরিবারের পূর্বপুরুষ, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনে ছিলেন। আমি ছবিটা দেখলাম। একজন সুদর্শন ব্যক্তি, ব্রিটিশ স্যুট পরিহিত, গম্ভীর চেহারা। ছবির নিচে তারিখ লেখা, মে ১-২-১৯৪৩। এনার সম্পর্কে কোনো তথ্য আছে? আমি জিজ্ঞেস করলাম। অভিজিৎ নোট খুলল। এখানে লেখা আছে, রঘুনাথ দাশগুপ্ত ছিলেন একজন ব্যবসায়ী, যিনি ব্রিটিশ সরকারের জন্য গোপন মিশনে কাজ করতেন। তিনি ভারত থেকে ইংল্যান্ডে নিয়মিত যাতায়াত করতেন ব্যবসার অজুহাতে, কিন্তু আসলে তিনি ছিলেন একজন ডাবল এজেন্ট। ডাবল এজেন্ট? আমি বিস্মিত হলাম। হ্যাঁ, তিনি ব্রিটিশ গোয়েন্দাদের জন্য কাজ করতেন, কিন্তু আসলে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে যোগাযোগ রক্ষা করতেন। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। আমাদের পারিবারিক ইতিহাসে এমন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যার কথা আমরা জানতাম না। সুমন্তের বাবা কখনো এসব কথা বলেননি। তার বাবাও নয়। কেন এই গোপনীয়তা? মা, অভিজিৎ আমার চিন্তায় বাধা দিল। ডায়েরিতে লেখা আছে, রঘুনাথ দাশগুপ্ত একটা গুরুত্বপূর্ণ দলিল লুকিয়ে রেখেছিলেন কলকাতার বাড়িতে, যেটা ব্রিটিশদের কাছে পৌঁছালে ভারতের স্বাধীনতা আন্দোলনের অনেক নেতা বিপদে পড়তেন। কিন্তু যুদ্ধের শেষে ব্রিটিশরা সন্দেহ করতে শুরু করে। তিনি সেই দলিল সরিয়ে ফেলেন। কোথায় লুকিয়ে রাখেন? আমি জিজ্ঞেস করলাম। সেটাই রহস্য। তিনি কোথায় লুকিয়েছেন তা বলে যাননি কাউকে। তবে সংকেতগুলো রেখে গেছেন, যেটা আমরা খুঁজে পেয়েছি ঘড়িতে। আমি চিন্তিত হয়ে পড়লাম। কিন্তু যদি এই দলিলগুলো এখনও থাকে, আর কোনো বিপজ্জনক লোক সেগুলো খুঁজে বের করে? অভিজিৎ আমার দিকে তাকাল। মা, এখন সেই দলিলগুলোর কোনো রাজনৈতিক গুরুত্ব নেই। আজ ভারত স্বাধীন, ব্রিটিশরা চলে গেছে অনেক বছর আগেই। কিন্তু ঐতিহাসিক মূল্য হিসেবে এগুলো অমূল্য। এটা আমাদের পরিবারের ইতিহাস, আমাদের দেশের ইতিহাসের একটা অজানা অধ্যায়। আমি বুঝতে পারলাম তার কথা। সত্যিই এই রহস্য উদ্ঘাটন করা আমাদের দায়িত্ব। আমরা এটা করতে না পারলে হয়তো এই কাহিনী চিরকালের জন্য হারিয়ে যাবে। ঠিক আছে, আমি বললাম দৃঢ়তার সাথে। ঠিক বিকেল ৪টায় অঞ্জলি স্কুল থেকে ফিরবে। তাকে বাড়িতে আসতে দাও, তারপর আমরা ৩ জন বেরিয়ে পড়ব। ঠিক ৪টায় অঞ্জলি স্কুল থেকে ফিরল। সে আসার আগেই আমরা সবকিছু প্রস্তুত করে রেখেছিলাম। অভিজিৎ ঘড়ি থেকে পাওয়া সংকেত, স্থানাঙ্ক এবং ল্যাপটপে পাওয়া সমস্ত তথ্য একটা ফাইলে সংগ্রহ করেছিল। আমরা কোথায় যাচ্ছি, মা? অঞ্জলি জিজ্ঞেস করল, স্কুলের ব্যাগ নামিয়ে রাখতে রাখতে। একটা অ্যাডভেঞ্চারে। আমি হাসলাম। তাড়াতাড়ি কিছু খেয়ে নাও, তারপর বেরোব। অঞ্জলির চোখে উত্তেজনা ফুটে উঠল। সত্যি? কী ধরনের অ্যাডভেঞ্চার? অভিজিৎ তার বোনের কাঁধে হাত রাখল। আমরা একটা গুপ্তধন খুঁজতে যাচ্ছি, নিজেদের পূর্বপুরুষের রেখে যাওয়া। অঞ্জলি উত্তেজনায় লাফিয়ে উঠল। ওয়াও! কিন্তু বাবা কি যাবেন না আমাদের সাথে? বাবা আজ লেট করবেন। আমরা ফিরে এসে তাকে সব বলবো, আমি ব্যাখ্যা করলাম। এখন শুধু আমরা ৩ জন এই রহস্য থেকে উদ্ধার করতে যাচ্ছি। আমাদের ফ্যামিলি কারে করে আমরা বেরিয়ে পড়লাম। অভিজিৎ মোবাইলে ম্যাপ খুলে রাখল, আর অঞ্জলি উত্তেজনায় উঠানামা করছিল ঘড়ির কাহিনী শুনে। আমি ড্রাইভ করতে করতে ভাবছিলাম, এই গোপন ইতিহাস আমাদের কোথায় নিয়ে যাবে। সাউথ পার্ক স্ট্রিট এলাকায় পৌঁছাতে প্রায় ১ ঘণ্টা লাগল। ট্রাফিক জ্যাম ছিল যথারীতি। যখন আমরা পৌঁছালাম, সন্ধ্যা ঘনিয়ে আসছিল। এখন কোথায় যাব? আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম। অভিজিৎ অঙ্কগুলো দেখে বলল, সেমেটারির পূর্ব দিকে যেতে হবে। ওখানে একটা পুরনো বাড়ি ছিল, যেটা এখন ভেঙে ফেলা হয়েছে। সেই জায়গায় একটা অফিস বিল্ডিং আছে এখন। আমরা গাড়ি পার্ক করে হাঁটা শুরু করলাম। অঞ্জলি আমার হাত ধরে আছে, আর অভিজিৎ মোবাইলে আসল লোকেশন খুঁজছে। কিছুক্ষণ হাঁটার পর আমরা একটা ৬ তলা অফিস বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালাম। এখানেই ছিল আমাদের পূর্বপুরুষের বাড়ি? অঞ্জলি জিজ্ঞেস করল। অভিজিৎ মাথা নাড়ল। হ্যাঁ, এই জায়গাটাতেই। কিন্তু এখন সেই বাড়ি নেই। আমরা ৩ জন হতাশ হয়ে একে অপরের দিকে তাকালাম। এই দূর থেকে এসে আমরা কি খুঁজে পাব? পুরনো বাড়ি তো আর নেই। চলো চারপাশে একটু ঘুরে দেখি, আমি প্রস্তাব দিলাম। আমরা বিল্ডিংটার চারপাশে ঘুরতে লাগলাম। পিছনে একটা ছোট বাগান ছিল। সেখানে কয়েকটা পুরনো গাছ, যেগুলো অনেক বছরের। হয়তো সেগুলো সেই পুরনো বাড়ির আমলেরই অবশিষ্ট। দাঁড়াও, অভিজিৎ হঠাৎ বলল। ঘড়িতে যে বারকোড ছিল সেটা একটা সংকেত।
এটা 1.8-5 মিটার উত্তর, 1-2 মিটার পূর্ব বলছে গি। আমরা অফিস বিল্ডিংয়ের পিছনের বাগানে নিজেদের অবস্থান থেকে সেই দিকে এগোতে লাগলাম। একটা বড় বটগাছের কাছে এসে থামলাম। গাছটা বেশ পুরনো, বিশাল। মূল গাছ থেকে বেরিয়ে আসা শেকগুলো মাটিতে দৃঢ়ভাবে প্রথিত। এখানে কিছু আছে বলে মনে হচ্ছে, অঞ্জলি আমার কাছে এসে জিজ্ঞেস করল। আমরা তিনজন গাছটা ভালো করে দেখতে লাগলাম। কোথায় লুকানো থাকতে পারে একটা গুপ্ত দলিল? গাছের কোটরে? মাটির নিচে? সূর্য ডুবে যাচ্ছিল, আলো কমে আসছিল। এই দেখো, অভিজিৎ বলল মোবাইলের টর্চ জ্বালিয়ে। গাছের গুড়িতে কিছু একটা খোদাই করা রয়েছে গি। আমরা সবাই ঝুঁকে দেখলাম। পুরনো গাছের গুড়িতে কয়েকটা অক্ষর খোদাই করা, কিন্তু সময়ের সাথে সাথে প্রায় মিলিয়ে গেছে। অভিজিৎ তার আঙ্গুল দিয়ে সেই অক্ষরগুলো অনুসরণ করতে লাগল। সে পড়ল রঘুনাথ দাশগুপ্ত। এটা সেই জায়গা। আমার বুকে উত্তেজনা বাড়তে লাগল। এই গাছটি হয়তো সেই সময় থেকে এখানে দাঁড়িয়ে আছে, আমাদের পূর্বপুরুষের সাক্ষী হয়ে। আমরা গাছের চারপাশে দেখতে লাগলাম, কিন্তু কি খুঁজছি তা স্পষ্ট নয়। অঞ্জলি হঠাৎ বলে উঠল, মা, এখানে দেখো। গাছের শেকডের মধ্যে একটা ফাঁক আছে গি। আমরা ওর দেখানো জায়গায় দেখলাম। সত্যিই দুটো বড় শেকডের মাঝে একটা ফাঁক, যার মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে। অভিজিৎ হাত বাড়িয়ে সেটা বের করার চেষ্টা করল, কিন্তু ফাঁকটা ছোট, হাত ঢোকানো যায় না। মোবাইল দাও, অঞ্জলি বলল। আমার হাত ছোট, আমি চেষ্টা করি গি। অভিজিৎ তার মোবাইল দিল। অঞ্জলি টর্চ জ্বালিয়ে সেটা ধরে ফাঁকের ভেতরে তাকাল। এখানে কিছু একটা আছে, সে বলল উত্তেজিত গলায়। একটা ধাতব বাক্স মনে হচ্ছে গি। তোমার হাত ঢোকাতে পারবে ওখানে? আমি জিজ্ঞেস করলাম। অঞ্জলি তার ছোট হাত ঢোকাল ফাঁকের মধ্যে। কিছুক্ষণ নাড়াচাড়া করে সে বলল, আমি অনুভব করতে পারছি, কিন্তু ধরতে পারছি না ভালো করে কি। আরেকটু চেষ্টা করো, অভিজিৎ উৎসাহিত করল। অঞ্জলি আরও জোর দিয়ে হাত ঢোকাল। পেয়েছি, সে হঠাৎ বলে উঠল। আমি এটা পাকড়াতে পেরেছি। কিন্তু বের করতে পারছি না, আটকে আছে গি। আমরা তিনজন মিলে এবার চেষ্টা করলাম। শেকগুলো একটু সরানোর চেষ্টা করলাম, যাতে ফাঁক আরও বড় হয়। কিছুক্ষণ চেষ্টার পর অঞ্জলি আস্তে আস্তে একটা ছোট ধাতব বাক্স বের করে আনল। বাক্সটা কালো ধাতুর তৈরি, প্রায় 1 হাত লম্বা, অর্ধেক হাত চৌড়া। এটা ধুলো ভরা ছিল এবং মরিচা ধরেছিল। বাক্সের উপরে কিছু নকশা করা, কিন্তু ধুলোর কারণে স্পষ্ট দেখা যাচ্ছিল না। এটাই সেই গুপ্তধন? অঞ্জলি জিজ্ঞেস করল, চোখ বড় করে। অভিজিৎ বাক্সটা পরীক্ষা করে বলল, এটা তালাবদ্ধ। একটা চাবি লাগবে গি। আমি চমকে উঠলাম। ঘড়ি? ঘড়ির চাবি? আমরা একে অপরের দিকে উত্তেজিত দৃষ্টিতে তাকালাম। কিন্তু ঘড়িটা তো বাড়িতে রেখে এসেছি। বাড়ি ফিরতে হবে, আমি বললাম। অন্ধকার হয়ে আসছে, আর বাবাও হয়তো ফিরে আসবেন এর মধ্যে গু। অভিজিৎ বাক্সটা সাবধানে ব্যাগে রাখল। আমরা গাড়িতে ফিরে গেলাম, উত্তেজনা আর রহস্যে পূর্ণ হৃদয় নিয়ে। গাড়িতে বসে অঞ্জলি প্রশ্ন করে যাচ্ছিল, বাক্সের ভেতরে কি থাকতে পারে, কেন এটা এত গোপন করে রাখা হয়েছিল, কিভাবে রঘুনাথ দাশগুপ্ত এটা লুকিয়েছিলেন। বাড়ি ফিরে আমরা দেখলাম সুমন্ত এখনও ফেরেনি। পথে ট্রাফিক জ্যাম ছিল বলে আমাদের ফিরতে দেরি হয়েছিল। এখন রাত প্রায় 8টা। আমরা বাক্সটা আমার বেডরুমে নিয়ে গেলাম, কারণ সেখানেই ঘড়িটা রাখা ছিল। অভিজিৎ ঘড়িটা নিল আর বাক্সের তালা দেখতে লাগল। এটা একটা বিশেষ ধরনের তালা, সে বলল। সাধারণ চাবি দিয়ে খোলা যাবে না। এর জন্য ওই ঘড়ির চাবি লাগবে গি। আমি ঘড়িটা নিয়ে পরীক্ষা করতে লাগলাম। পুরনো সিলভার পকেট ঘড়ি, ব্রিটিশ ডিজাইন। এর সাথে একটা চেইন ছিল, যার মাথায় একটা ছোট মেটাল পিস। অভিজিৎ সেটা দেখে চমকে উঠল। এটাই, সে বলল সেই মেটাল পিসটা দেখিয়ে। এটাই চাবি গু। সে চাবিটা বাক্সের তালার ছিদ্রে ঢোকাল। সঠিক মাপের। ঘড়ির চাবি ঘোরানোর মতো ঘুরিয়ে দিল সেটা। একটা মৃদু ক্লিক শব্দ হল, আর তালা খুলে গেল। আমরা তিনজন নিঃশ্বাস আটকে বাক্সটার দিকে তাকিয়ে রইলাম। অঞ্জলি আমার হাত চেপে ধরল উত্তেজনা। অভিজিৎ আস্তে আস্তে বাক্সের ঢাকনা খুলল। ভেতরে কয়েকটা পুরনো কাগজ, মোড়ানো অবস্থায়। নিচে একটা চামড়ার খাতা, একটা পুরনো ফটোগ্রাফ, আর একটা ছোট পুঁতির মালা। অভিজিৎ সাবধানে কাগজগুলো বের করল। এগুলো খুব পুরনো, সে বলল, কাগজগুলো সাবধানে খুলতে খুলতে। দেখতে হবে খুব সাবধানে, না হলে ছিঁড়ে যেতে পারে গু। সে প্রথম কাগজটা খুলল।
এটা ছিল একটা চিঠি 1943 সালের লন্ডন থেকে লেখা। চিঠিটা ইংরেজিতে লেখা, কিন্তু এতে কিছু বাংলা শব্দ ছিল। অভিজিৎ পড়তে শুরু করল। প্রিয় অনিরুদ্ধ, আমি আশা করি এই চিঠি তোমার কাছে নিরাপদে পৌঁছাবে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এখানে। এগোর সন্দেহ বাড়ছে, আমাকে নজরে রাখা হচ্ছে। আগামী মাসে আমি ভারতে ফিরছি, আর আমার সাথে সেই প্যাকেজ আসবে। এটা সুরক্ষিত রাখতে হবে যে কোনো মূল্যে। আমাদের আন্দোলনের ভবিষ্যৎ এর উপর নির্ভর করে। ইন্দ্রনীল বাবুর সাথে দেখা করো পুরনো জায়গায়। তিনি জানেন কি করতে হবে গু। চিঠিটা শেষ হয়েছিল একটা অস্পষ্ট স্বাক্ষর দিয়ে, আর ডি রঘুনাথ দাশগুপ্ত। আমি বললাম, এটা তার চিঠি। কিন্তু প্যাকেজ কি ছিল? এগোকে? অভিজিৎ মাথা নাড়ল। এগো হতে পারে ইংলিশ গভর্নমেন্ট অফিসিয়ালসের সংক্ষিপ্ত রূপ। আর প্যাকেজ নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ দলিল গু। সে দ্বিতীয় কাগজটি খুলল। এটা একটা ম্যাপ ছিল, কলকাতার একটা অংশের। কিছু জায়গা চিহ্নিত করা ছিল লাল পেন্সিল দিয়ে, এবং কিছু সংকেত লেখা ছিল হাতে। তৃতীয় কাগজটি ছিল একটা তালিকা, নাম আর তারিখের। 25 জন ব্যক্তির নাম, কিছু ভারতীয়, কিছু ব্রিটিশ। এরা কারা? অঞ্জলি জিজ্ঞেস করল। এই নামগুলো কেন তালিকা করা? অভিজিৎ কয়েকটা নাম পড়ল। এদের মধ্যে কয়েকজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন। কিন্তু বাকিদের আমি চিনি না গি। সবশেষে চামড়ার খাতাটি। এটি ছিল রঘুনাথ দাশগুপ্তের ব্যক্তিগত ডায়েরি। আমরা এটি খুলে দেখলাম, পাতায় পাতা ছোট হাতের লেখা, তারিখসহ। 1941 থেকে 1945 অবধি, যুদ্ধের পুরো সময়কাল। আমাদের এসব পড়তে হবে, অভিজিৎ বলল। এই ডায়েরিতে সব উত্তর থাকবে গি। ঠিক সেই মুহূর্তে আমরা দরজার শব্দ শুনলাম। সুমন্ত ফিরে এসেছেন। আমরা তাড়াতাড়ি জিনিসপত্র বাক্সে ফিরিয়ে রাখলাম। তোমার বাবাকে বলবো আমরা কি খুঁজে পেয়েছি? আমি জিজ্ঞেস করলাম। অভিজিৎ একটু চিন্তা করে বলল, হ্যাঁ, এখন বলা উচিত। এটা আমাদের পারিবারিক ইতিহাস, বাবারও জানা উচিতকে। আমরা নিচে নেমে গেলাম। সুমন্ত বসার ঘরে ঢুকেছেন। এত দেরি হয়ে গেল? তিনি জিজ্ঞেস করলেন। তোমরা কোথায় গিয়েছিলে? আমরা তিনজন একে অপরের দিকে তাকালাম। তারপর আমি বললাম, আমরা একটা আশ্চর্য জিনিস খুঁজে পেয়েছি। তোমার পূর্বপুরুষ রঘুনাথ দাশগুপ্ত সম্পর্কে কি? সুমন্তের মুখ পাংশু হয়ে গেল। তোমরা কিভাবে জানলে তার কথা? আমরা বাক্সটা এনে তাকে দেখালাম। সবকিছু বললাম, ঘড়ির কোড, ল্যাপটপের ফাইল, বটগাছের কাছ থেকে বাক্স উদ্ধার করা, সবকিছু। সুমন্ত নিঃশব্দে শুনলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি ভেবেছিলাম এই রহস্য আমাদের পরিবার থেকে চিরকালের জন্য হারিয়ে গেছে গি। তুমি জানতে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমি শুধু গল্পটা জানতাম, তিনি বললেন। আমার বাবা, তোমাদের দাদু, আমাকে বলেছিলেন যে আমাদের পরিবারের একজন পূর্বপুরুষ স্বাধীনতা আন্দোলনে জড়িত ছিলেন, এবং তিনি গুরুত্বপূর্ণ দলিলপত্র লুকিয়ে রেখেছিলেন। কিন্তু কোথায়, কিভাবে, সেটা কেউ জানত না। আমার বাবা বলতেন, একদিন আমাদের পরিবার সেই সত্য উদ্ঘাটন করবে গু। আর আজ আমরা সেটা করেছি, অভিজিৎ বলল, গর্বের সাথে। সুমন্ত উঠে দাঁড়ালেন। এখন আমাদের এই দলিলগুলো পড়তে হবে। এতে আমাদের পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায় রয়েছে গি। সেই রাতে আমরা চারজন মিলে ডায়েরি পড়তে বস।